হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লিটারেচার ইন বাংলা। আমাদের আজকের আলোচনার বিষয় হলো আর্নেস্ট হেমিংওয়ের লেখা নোভেল দ্য সান অলসো রাইজেস। উপন্যাসটিতে আর্নেস্ট হেমিংওয়ে মানুষের উপর প্রথম বিশ্বযুদ্ধের প্রভাবটা দেখানোর চেষ্টা করেছেন। পুরো উপন্যাসে আমরা চরিত্রগুলোকে দেখি অস্থির এবং অশান্ত। এদের মধ্যে নৈতিকতা বিষয়টা খুবই কম আছে এবং এরা অনেকটা নিঃসঙ্গতা বোধ করে সবসময়। হেমিংওয়ে এদের লস্ট জেনারেশন বলে সম্বোধন করেছেন। চলুন অল্প কথায় এই নোভেলের ক্যারেক্টার লিস্ট জেনে নিই। এই নোভেলে ক্যারেক্টার লিস্ট মোটামুটি আরে বড়, বেশ কিছু ক্যারেক্টার রয়েছে। নোভেলের প্রথম ক্যারেক্টার হচ্ছে জ্যাক বার্নস, যে পুরো নোভেলটি বর্ণনা করে এবং সে নোভেলের প্রোটাগনিস্ট। সে একজন আমেরিকান ওয়ার ভেটেরান হচ্ছে যে প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছিল এবং সে বর্তমানে প্যারিসে একজন সাংবাদিক হিসেবে কাজ করছে। প্রথম বিশ্বযুদ্ধে সে আহত হয় এবং সেভাবেই সে তার সেক্সুয়ালি ইনভলভ হওয়ার যে ক্ষমতা সেটা হারিয়ে ফেলে এবং অর্থাৎ ইম্পোর্টেন্স হয়ে যায়। বর্তমানে সে এবং তার গ্রুপের যে বন্ধুরা রয়েছে তাদের কাছে যে আনলিমিটেড ড্রিঙ্ক করা, মদ পান করা এবং পার্টি করা, এসবই যাদের জন্য জীবনের উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে। এবং সে লেডি ব্রেড অ্যাশলিকে পছন্দ করে। লেডি ব্রেড অ্যাশলিও তাকে পছন্দ করে, কিন্তু তার ইম্পোর্টেন্স হওয়ার জন্য সে তার সাথে থাকতে চায় না। দ্বিতীয় ক্যারেক্টার হচ্ছে লেডি ব্রেড অ্যাশলি, যিনি এই নোভেলের একমাত্র অ্যাক্টিভ ফিমেল ক্যারেক্টার। তিনি বেশ দেখতে সুন্দর, তিনি অন্যান্যদের মতো খুবই ড্রিঙ্ক করেন। আমরা ব্রেডকে প্রথমেই এটা জানতে পারি যে সে হচ্ছে একজন ডিভোর্সড মহিলা এবং পরবর্তীতে সে জ্যাককে ভালোবাসে, কিন্তু জ্যাক ইম্পর্টেন্স হয় সে আরও বেশ কিছু মানুষের সাথে, এমনকি জ্যাকের বন্ধুও তাদের মধ্যে রয়েছে, তার ওই তালিকায় রয়েছে। বেশ কয়েকজন মানুষের সাথে সে বন্ধুত্ব বাড়ায়, কারোর সাথে ফিজিক্যালি ইনভলভও হয় এবং সে নিজেকে ইন্ডিপেন্ডেন্স একজন নারী হিসেবে প্রকাশ করার চেষ্টা করে। নোভেলের তৃতীয় ক্যারেক্টার হচ্ছে রবার্ট কোন। সে একজন আমেরিকান রাইটার, যে পৈতৃক সূত্রে বেশ কিছু টাকা পয়সা পায়, তবে সে ডিরেক্টলি ওয়ার্ল্ড ওয়ার 1-এ জয়েন করেনি। সে গল্পের ন্যারেটর জ্যাকের বন্ধু, সে একজন রাইটারও বটে। এরপর ক্যারেক্টার হচ্ছে বিল গর্টনও জ্যাক এবং কোহনের দলেরই একজন। সেও প্রচুর মদ্যপান করে এবং তাকেও বলা হয় ওয়ার ভেটেরান, অর্থাৎ সে বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছিল। উপন্যাসে আমরা দেখতে পাই যে বিলের সাথে অন্যান্য ক্যারেক্টার জ্যাক, কোহন এদের সাথে বেশ আন্তরিকতা ছিল। পরের ক্যারেক্টার হচ্ছে মাইক ক্যাম্বেল সে নিজেও একজন ড্রাঙ্কার্ড, অর্থাৎ মদ্যপান করে অন্যান্যদের মতোই। সে একজন স্কটিশ ওয়ার ভেটেরান, অর্থাৎ স্কটল্যান্ডের পক্ষ থেকে সে যুদ্ধে অংশগ্রহণ করেছিল। সে সবসময় অল্প কথাতেই রেগে যায়। উপন্যাসে আমরা দেখতে পাবো যে ব্রেড মাইককে বিয়ে করার চিন্তা ভাবনা করে। নেক্সট ক্যারেক্টার হচ্ছে পেড্রো রোমেরো, সে একজন বুল ফাইটার যার বয়স হচ্ছে 19 বছর। লেডি ব্রেড অ্যাশলে যখন বুল ফাইট দেখতে যায়, সেখানে সে দেখে যে পেড্রো রোমেরো 19 বছর বয়স্ক যে বুল ফাইটার, সে খুবই ভালো খেলছে এবং দেখতেও হ্যান্ডসাম, সব দিক দিয়ে পারফেক্ট। সে তার প্রেমে পড়ে যায়। তবে রোমেরো সব ব্যাপারে বেশ সলিড ছিল, অর্থাৎ সে অনেস্ট ছিল, তার শক্তি ছিল এবং সে অন্যান্য ক্যারেক্টারদের মতো বয়ে যাওয়া যে ব্যাপারটা আছে, মদ পান করা, পার্টি করা, এসবের ব্যাপারে সে খুব একটা ইনভলভ ছিল না। এরপরে ক্যারেক্টার হচ্ছে ফ্রান্সিস ক্লেইন। তার খুব একটা ভূমিকা নেই, শুধু আমরা প্রথমে জানতে পারি যে কোহনের সে গার্লফ্রেন্ড ছিল এবং সে কোহনকে বেশ কন্ট্রোল করার চেষ্টা করত বিভিন্নভাবে। এরপরে হচ্ছে কাউন্ট মিপ্পি পোপোলাস, সে বেশ ধনী ছিল এবং ব্রেটের লাভার ছিল, যাকে সে বন্ধু হিসেবে পরিচয় দেয়। এরপরের ক্যারেক্টার হচ্ছে মন্টয়া। আমরা উপন্যাসে দেখতে পাবো যে আমাদের নোভেলের যে কয়েকজন ক্যারেক্টার আছে তারা বুল ফাইটিং দেখতে যায়। ওই যে বুল ফাইটিংয়ের ওখানে ইনটা ছিল, সরাইখানাটা ছিল, সেখানকার মালিক ছিল মন্টয়া। সেই খেলাটা খুবই পছন্দ করে এবং এই খেলাটা জ্যাকও খুব বেশি পছন্দ করে, সে জ্যাককেও পছন্দ করে। এবং মেইন যে বুল ফাইটার ছিল, যে ভালো করছে পেড্রো রোমেরো, তাকে বিভিন্নভাবে প্রোটেক্ট করার চেষ্টা করে। এছাড়াও আরও কয়েকটি ছোট ছোট ক্যারেক্টার রয়েছে। জর্জেত্তি নামে এক মেয়ে রয়েছে, সে হচ্ছে একজন প্রস্টিটিউট। এছাড়া রয়েছে বেলমন্তে, সে একজন বুল ফাইটার ছিল। এই হলো এই উপন্যাসের মোটামুটি হারে মেজর ক্যারেক্টার। দু একজন মাইনর ক্যারেক্টার রয়েছে যাদের খুব একটা অ্যাক্টিভ পার্ট না থাকায় তাদেরকে বাদ দেওয়া হয়েছে। চলুন মেন উপন্যাস নিয়ে আলোচনায় ফিরে যাই। উপন্যাসের শুরুতে উপন্যাসের ন্যারেটর, অর্থাৎ যিনি গল্পটা বর্ণনা করছেন তিনি আবার গল্পের প্রোটাগনিস্ট, নাম হচ্ছে জ্যাক বার্নস। তিনি তার বন্ধু রবার্ট কোহনের
জীবন সম্পর্কে একটি সংক্ষিপ্ত বর্ণনা দেন। কন এবং জ্যাক দুজনে আমেরিকান প্রবাসী যারা ফ্রান্সের প্যারিসে থাকেন। জ্যাক প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং বর্তমানে প্যারিসে একজন সাংবাদিক হিসেবে কাজ করছেন। অপরদিকে রবার্ট কন প্রথম বিশ্বযুদ্ধ করেননি। তিনি একজন ইহুদি লেখক যিনি প্যারিসে তার গার্লফ্রেন্ড ফ্রান্সিস ক্লেইনের সাথে থাকেন। ফ্রান্সিস ক্লেইন যার সাথে কন ছিল, সেই ফ্রান্সিস ক্লেইন ছিল একটু কন্ট্রোলিং মাইন্ডেড। সে একটু বেশি কন্ট্রোল করার চেষ্টা করতো কনকে, এটা করা যাবে না, সেটা করা যাবে না, মানে নানা ধরনের বিধিনিষেধের বেড়াজালে তাকে সবসময় আটকে রাখতো এবং এই ব্যাপারটা কনের কাছে অসহ্য লাগতো। এবং ফ্রান্সিস ক্লেইন সে কনকে বিভিন্নভাবে ইউজ করার চেষ্টা করত। একদিন বিকেলে কন জ্যাকের অফিসে যান এবং তাকে নিজের সাথে সাউথ আমেরিকাতে বেড়াতে যাওয়ার জন্য রাজি করানোর চেষ্টা করেন। তবে জ্যাক রাজি হন না এবং তার হাত থেকে মুক্তি পেতে, অর্থাৎ কনের হাত থেকে মুক্তি পেতে জ্যাককে অনেক কষ্ট করতে হয়েছে। অর্থাৎ সে ওখানে যাবে না এবং কন তাকে নিয়ে যাবেই যাবে। এই ব্যাপারটা থেকে মুক্তি পাওয়ার জন্য অনেক ঝামেলা পোহাতে হয়েছে জ্যাককে। ওই দিন রাতে একটি ডান্স ক্লাবে লেডি ব্রেড এসলির সাথে জ্যাকের দেখা হয়। ব্রেড একজন ডিভোর্সড মহিলা যাকে জ্যাক অনেক ভালোবাসেন। ব্রেড স্বাধীন এবং খোলা মনের একজন মহিলা, কিন্তু কিছু কিছু সময় তিনি খুব স্বার্থপরের মতো আচরণ করেন। তার এবং জ্যাকের পরিচয় হয় ইংল্যান্ডের প্রথম বিশ্বযুদ্ধের সময়। ব্রেড যুদ্ধে আহত জ্যাকের সেবা করেছিলেন তখন। ব্রেড এবং জ্যাকের কথায় বোঝা যায় যুদ্ধের সময় পাওয়া ওই চোটের কারণে জ্যাক ইম্পর্টেন্ট হয়ে যায়। ইম্পর্টেন্ট হওয়া যাওয়ার অর্থ হচ্ছে সে সেক্সুয়াল ক্ষমতা হারিয়ে ফেলে। যদিও ব্রেড জ্যাককে ভালোবাসে, কিন্তু জ্যাক ইম্পর্টেন্ট হওয়ার কারণে তাকে বিয়ে করা বা তার সাথে কোনো স্থায়ী সম্পর্কে জড়াতে চান না। পরের দিন জ্যাক এবং কোহন একসাথে লাঞ্চ করেন। রবার্ট কোহনও ব্রেডকে পছন্দ করেন, অর্থাৎ দুই বন্ধু দুজনে ব্রেডকে পছন্দ করেন এবং তিনি একটু রেগে যান যখন জ্যাক বলেন ব্রেড মাইক ক্যাম্পেল নামক একজন স্কটিশ ওয়ার ভেটেরানকে বিয়ে করবে। এখানে ওয়ার ভেটেরান হচ্ছে সেই সকল মানুষ যারা প্রথম বিশ্বযুদ্ধে অংশ নিয়েছিলেন। মাইক ক্যাম্পবেলকে ব্রেড বিয়ে করার চিন্তা করছেন। সেদিন বিকেলে ব্রেড এবং জ্যাক একসাথে কিছুটা সময় কাটান এবং রাতে তার বন্ধু একজন ধনী গ্রিক প্রবাসী কাউন্ট মিপিপোপোলাসের সাথে অপ্রত্যাশিতভাবে জ্যাকের অ্যাপার্টমেন্টে যান। রাতে ব্রেড তার বন্ধু কাউন্ট মিপিপোলাসের সহ তার জ্যাকের অ্যাপার্টমেন্টে গেল। এবার জ্যাক বুদ্ধি করে কাউন্টকে শ্যাম্পেন আনার জন্য পাঠিয়ে দিল। কাউন্টকে শ্যাম্পেন আনতে পাঠানোর পর জ্যাক ব্রেডকে একসাথে থাকার প্রস্তাব করেন যে একসাথে থাকলেই তো হয় দুজনে, কিন্তু ব্রেড রাজি হন না কারণ জ্যাক ইম্পর্টেন্ট, আর তাই ব্রেড তার প্রতি লয়াল থাকতে পারবেন না। ব্রেড তার সেক্সুয়াল ফ্রিডম ছাড়তে রাজি ছিলেন না। তিনি জ্যাককে জানান পরের দিন তিনি স্পেনের সান সেবাস্টিয়ানে যাবেন এবং এখানে তিনি এর জন্য যাচ্ছেন জ্যাককে ছাড়াই, তাহলে দুজনের আলাদা হতে সহজ হবে, একে অপরকে ভুলতে সহজ হবে। কয়েক সপ্তাহ পরে যখন ব্রেড এবং রবার্ট কোন দুজনেই প্যারিসের বাইরে আছেন, বিল গর্টন নামের জ্যাকের এক বন্ধু প্যারিসে আসেন। বিল গর্টন একজন আমেরিকান ওয়ার ভেটেরান। ওয়ার ভেটেরান বলতে একটু আগে বলা হয়েছিল যে যেই সকল মানুষ প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তাদেরকে ওয়ার ভেটেরান বলা হয়। তো বিল গর্টন ছিলেন একজন আমেরিকান ভেটেরান। বিল এবং জ্যাক স্পেনে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করেন, যেখানে তারা ফিশিং করবেন এবং পাম্পলনা শহরে ফিয়েস্তা বা ফেস্টিভ্যালে অংশগ্রহণ করবেন। রবার্ট কোন, যিনি প্যারিসের বাইরে আছেন ওই সময়, তিনিও বিল এবং জ্যাকের সাথে পাম্পলনায় যেতে চান এবং ঠিক করেন পাম্পলনা যাওয়ার পথে রাস্তায় তাদের সাথে যোগ দেবেন। ব্রেড সান সেবাস্টিয়ান থেকে ফিরে এসেছেন এবং জ্যাকের সাথে তার দেখা হয় যখন তার সাথে তার ফিয়ন্সে, অর্থাৎ যার সাথে তার বিয়ে হওয়ার কথা চলছে, সেই মাইক তাদের সাথে ছিল। এখন ব্রেড ও মাইক তারাও জ্যাকদের সাথে স্পেনে যেতে চান এবং জ্যাকও তাদেরকে সাথে নিতে রাজি হন। যখন মাইক কিছুক্ষণের জন্য তাদের থেকে একটু দূরে যান, তখন ব্রেড জ্যাককে বলেন যে তিনি আর রবার্ট কোন সান সেবাস্টিয়ানে ছিলেন। অর্থাৎ ব্রেডের এখানে বিভিন্ন রকমের ক্যারেক্টার দেখানো হচ্ছে। এক হচ্ছে কোহনের সাথে তার রিলেশন ছিল, সেই সময়ে সে মাইক ক্যাম্পবেলের সাথে তার বিয়ের কথা চলছিল, অর্থাৎ একে অপরকে তারা বেশ পছন্দ করে। এবং সে এখন আবার এটাও জানালো যে সে যখন সান সেবাস্টিয়ানে যায় সেখানে আবার কোহনও তার সাথে ছিল, অর্থাৎ তিনজনের সাথে তার এখানে রিলেশন পাওয়া গেল। বিল এবং জ্যাক প্যারিস থেকে ট্রেনে ফ্রান্সের দক্ষিণের শহর বেয়ন নিতে যান, যেখানে রবার্ট কোন তাদের সাথে যোগ দেন। এবার তিনজন একসাথে স্পেনের পাম্পলনাতে যান।
সেদিন রাতে মাইক এবং ব্রেটের পাম্পলনা আসার কথা ছিল, কিন্তু তারা সেদিন আসেননি। পরের দিন বিল এবং জ্যাক পাম্পলনার পাশের একটি ছোট শহর বারগুয়েটে ফিশিং করার জন্য যান, কিন্তু কোন তাদের সাথে গেল না। সে জানালো যে সে পাম্পলনাতেই থাকবে এবং ব্রেটদের আসার জন্য অপেক্ষা করবে। বিল এবং জ্যাক স্পেনের গ্রামীণ এলাকাগুলোতে ঘুরে বেড়ান এবং গ্রামের একটি সরাইখানাতে থাকার জন্য ওঠেন। তারা সেখানে 5 দিন মজা করেন, আশেপাশের এলাকাগুলোতে ঘুরে বেড়ান, ফিশিং করেন, ড্রিঙ্ক করেন, কার্ড খেলেন, এছাড়া অন্যান্য যত মজাদার কাজ যেগুলো তাদের ভালো লাগে তারা সব করেন সেখানে। এবং অবশেষে জ্যাক মাইকের কাছ থেকে, অর্থাৎ মাইক এবং ব্রেট যারা একসাথে ছিল তাদের কাছ থেকে একটা চিঠি পান। সেখানে লেখা ছিল মাইক এবং ব্রেট শীঘ্রই পাম্পলনাতে পৌঁছাবেন। চিঠি পাওয়ার দিন বিকেলে বিল এবং জ্যাক পাম্পলনায় ফিরে আসার উদ্দেশ্যে বাসে রওনা হন। পাম্পলনায় আসার পরে বিল এবং জ্যাক একটা হোটেলে ওঠেন, যেটার মালিকের নাম মন্টোয়া ছিল। মন্টোয়া একজন স্প্যানিশ বুল ফাইটিং এক্সপার্ট ছিল, অর্থাৎ ষাঁড়দের যে লড়াই হতো সেখানে কোন ষাঁড় জিতবে, কোন ষাঁড় হারবে বা কে জিতবে কে হারবে এই ব্যাপারে সে অনেক ভালো ধারণা রাখতো, একদম এক্সপার্ট ছিল। এবং জ্যাকের এই খেলার প্রতি অনেক আগ্রহ থাকায় তিনি জ্যাককেও খুব পছন্দ করেন। জ্যাক, বিল, কন, মাইক এবং ব্রেট এবারে একত্রিত হন এবং তারা একসাথে ফিয়েস্তা বা সেই ফেস্টিভ্যালটা প্রস্তুতি দেখতে বের হন। তারা বুলদের আনা এবং ফাইট এর জন্য প্রস্তুত করা দেখেন। ব্রেট কনের সাথে সম্পর্কে জড়াতে চান না, তারপরেও কন ব্রেটের পিছু পিছু ঘোরেন এবং এটা নিয়ে মাইক তাকে বেশ কটাক্ষ করে। আরও কয়েকদিন প্রস্তুতি শেষে ফিয়েস্তা শুরু হয় এবং শহরের মানুষজন নাচানাচি, মদ পান এবং বেপরোয়া আনন্দে মেতে ওঠে। ফিয়েস্তার প্রথম দিনের আকর্ষণ ছিল প্রথম বুল ফাইট, যেখানে পেড্রো রোমেরো নামের 19 বছর বয়সী একজন অসম্ভব প্রতিভাশীল বুল ফাইটার অংশ নিচ্ছিলেন। নিজের প্রতিভা দ্বারা পেড্রো রোমেরো বাকি সব বুল ফাইটারদের পেছনে ফেলে দিয়ে নিজের অবস্থান ফুটিয়ে তোলেন। যদিও খেলাটা অনেক ভায়োলেন্ট ছিল, মারামারি সহ নানা ধরনের কর্মকাণ্ড ছিল, এরপরে ব্রেট এটা এবং পেড্রো রোমেরোর উপর থেকে নিজের দৃষ্টি সরাতে পারছিল না। অর্থাৎ রোমেরোকে তার ভালো লেগেছে এমন একটা ইঙ্গিত করা হচ্ছে এখানে। কয়েকদিন পরে হোটেলে রাতের খাবার খাওয়ার সময় ব্রেট পাশের একটি টেবিলে পেড্রো রোমেরোকে দেখতে পান এবং জ্যাককে বলেন তার সাথে রোমেরোর পরিচয় করিয়ে দিতে। যদিও এক সময় জ্যাক তার বয়ফ্রেন্ড ছিল এবং এখনও সে তাকে পছন্দ করে, তবু তাকেই সে বলল রোমেরোর সাথে তার পরিচয় করিয়ে দিতে। এবং মাইক আবার কোনকে বিরক্ত করেন এবং দুজনের মধ্যে বেশ রাগারাগি হয়। অর্থাৎ কোন এবং মাইক এই দুজনের ভিতরে খুনসুটি, রাগারাগি সেই ব্যাপারটা এখনও চলছেই। তবে জ্যাক এসে পরিস্থিতি আবার স্বাভাবিক করে ফেলেন। পরে সেদিন রাতে ব্রেট রোমেরোকে খুঁজতে জ্যাকের সাহায্য চান এবং বলেন তিনি রোমেরোকে ভালোবেসে ফেলেছেন। জ্যাক সাহায্য করতে রাজি হন আর ব্রেট এবং রোমেরোকে একসাথে রাত কাটানোর সুযোগ করে দেন। এখানে জ্যাক এত কিছু করতে পারছিল এই জন্যই যে সে বুল ফাইট অনেক পছন্দ করতো এবং নিয়মিতই যেত সেখানে, আর সেখানকার মানুষজন সবাই তাকে বেশ ভালো মতোই চিনত, এমনকি বুল ফাইটাররাও তার সাথে ভালো মতো পরিচিত ছিল। আর এভাবে সে রোমেরোকে ব্রেটের সাথে রাত কাটানোর সুযোগ করে দেওয়ার পথ পায়। জ্যাক এবার মাইক এবং বিলের সাথে দেখা করেন, যারা প্রচণ্ড রকম মাতাল অবস্থায় ছিল। কিছুক্ষণের মধ্যে কন আসে এবং ব্রেট কোথায় তা জানতে চান। কিছুটা তাচ্ছিল্য সহ্য করার পরে কন মাইক এবং জ্যাককে আচ্ছা রকম পিটুনি দেন। অর্থাৎ মাইক এবং জ্যাক তাকে নিয়ে বেশ মজা করছিল, এটাতে খেপে গিয়ে কন দুজনকে ধরে বেশ মারধর করে। হোটেলে ফিরে এসে জ্যাক দেখেন যে কন বিছানায় শুয়ে কাঁদছেন, অর্থাৎ যে কন তাদের মেরেছে সে নিজেই বিছানায় শুয়ে শুয়ে কাঁদছে। কন জ্যাকের কাছে ক্ষমা চান এবং জ্যাককে বিষয়টা খুব একটা গভীরভাবে না নিয়ে কনকে মাফ করে দেন। পরের দিন জ্যাক এবং বিল মাইকের কাছে জানতে পারেন যে আগের রাতে কন রোমেরোকে পিটিয়েছেন যখন তিনি ব্রেটকে রোমেরোর সাথে দেখতে পান। অর্থাৎ রোমেরো এবং ব্রেট একসাথে ছিল, এই ব্যাপারটা দেখার পর কোন রোমেরোকে বেশ মারধর করে। পরে কোন রোমেরোর সাথে হ্যান্ডশেক করার জন্য তাকে অনেক অনুরোধ করেন, কিন্তু রোমেরো রিফিউজ করেন। অর্থাৎ তার এই হ্যান্ডশেকের মাধ্যমে সে চাচ্ছিল যে ব্যাপারটার জন্য সরি বলতে, কিন্তু রোমেরো তার সাথে হাত মিলাননি। সেদিন বিকেলে বুল ফাইটে রোমেরো অনেক ব্রিলিয়ান্টলি ফাইট করেন। তিনি রাস্তায় একজন মানুষ মারা একটা ষাঁড়কে হত্যা করেন এবং তার কানটা কেটে ব্রেটকে উপহার দেন। অর্থাৎ কান কেটে ব্রেটকে উপহার দেওয়াটা দিয়ে সে নিজের বীরত্বকে প্রকাশ করলো ব্রেটের সামনে আরেকবার। এই শেষ বুল ফাইটটা
শেষ হওয়ার পরে ব্রেড এবং রোমেরো একসাথে মাদ্রিদের উদ্দেশ্যে রওনা হন। কনো সকালে চলে যান এবং বিল, মাইক এবং জ্যাক ওখানে থাকেন এবং ফিয়েস্তা শেষ হওয়া দেখেন। অর্থাৎ সেখানে কেবল বিল, মাইক এবং জ্যাক থাকলো। পরের দিন এই তিনজন একটা কার ভাড়া করেন এবং স্পেনের বাইরে ফ্রান্সের বেয়ন্নি পর্যন্ত একসাথে যান এবং তারপরে যে যার মতো আলাদা আলাদা নিজ নিজ গন্তব্যে চলে যান। জ্যাক আবার স্পেনে ফিরে আসেন এবং সান সেবাস্টিয়ানে যান, যেখানে তিনি কয়েকদিন শান্তিতে আরাম করে কাটানোর পরিকল্পনা করেন। কিন্তু তিনি ব্রেটের একটি টেলিগ্রাম পান, যেটাতে ব্রেড তাকে মাদ্রিদে দেখা করতে বলেন। অর্থাৎ সেখান থেকে চলে এসেছিল জ্যাক, কিন্তু ব্রেড আবার তাকে সেখানে যেতে বলল, মাদ্রিদে। জ্যাক ব্রেডের ইচ্ছা অনুযায়ী রাতের ট্রেনেই মাদ্রিদের উদ্দেশ্যে রওনা হন। পৌঁছানোর পর জ্যাক ব্রেডকে মাদ্রিদের একটা হোটেলে একা খুঁজে পান, অর্থাৎ তার সাথে তখন রোমেরো ছিল না। এর কারণ হিসেবে ব্রেড তাকে জানায় যে তার সাথে থাকলে রোমেরোর ক্যারিয়ার এবং জীবন নষ্ট হতে পারে, তাই ব্রেড রোমেরোর সাথে সম্পর্ক শেষ করে দিয়েছেন। ব্রেড বলেন এখন তিনি মাইকের কাছে ফিরে যেতে চান, অর্থাৎ যার সাথে তার বিয়ে কথাবার্তা চলছিল, মানে যাকে সে বিয়ে করতে চাচ্ছিল। মাদ্রিদ ছাড়ার জন্য জ্যাক তাদের টিকিট করেন এবং ট্যাক্সিতে স্প্যানিশ রাজধানী মাদ্রিদের রাস্তায় ঘুরতে ঘুরতে ব্রেড দুঃখ প্রকাশ করে বলেন যে তিনি এবং জ্যাক একসাথে অনেক ভালো একটা সময় কাটাতে পারতেন। উত্তরে জ্যাক বলেন যে হ্যাঁ, এরকম কিছু হলে তারও অনেক ভালো লাগে, বা এরকমটা চিন্তা করতে তার অনেক ভালো লাগে। অর্থাৎ ব্রেড নিজেও বুঝতেছে জ্যাকের প্রতি তার ফিলিংসটা এবং তাদের যে ট্রু একটা লাভ আছে তাদের মধ্যে, সেটা বুঝতে পারতেছে। কিন্তু প্রথমে আমরা জানছিলাম যে ব্রেড তার সাথে থাকে না, এই জন্য যে জ্যাক হচ্ছে ইম্পর্টেন্ট, অর্থাৎ সে সেক্সুয়ালি ইনভলভ হওয়ার যে ক্ষমতা সেটা হারিয়ে ফেলেছে, আর এই জন্য ব্রেড তার সাথে থাকে না। এখন সে আবার তাকে বলতেছে যে তারা একসাথে থাকলে হয়তো ভালো সময় কাটাতে পারতেন। এখন পুরো নোভেলটি যদি আমরা অল্প কথা সামারাইজ করি তাহলে এমনটা পাবো যে এখানে বেশ কিছু ক্যারেক্টার রয়েছে। এর মধ্যে জ্যাক, কোন, মাইক, বিল, পেড্রো রোমেরো, এই কয়েকজন হচ্ছে মেল ক্যারেক্টার এবং একমাত্র ফিমেল ক্যারেক্টার পাওয়া গেল একটি ফিমেল ক্যারেক্টার, সে হচ্ছে ব্রেড অ্যাশলি। দেখা যায় যে অধিকাংশের সাথে যে কয়েকজন মেল ক্যারেক্টার আছে প্রত্যেকের সাথেই লাভ এবং ওই জাতীয় রিলেশন ছিল ব্রেড অ্যাশলির, সে কারোর সাথেই স্থায়ী হতে পারে না। এদের মধ্যে কয়েকজন ক্যারেক্টার আছে যারা ওয়ার ভেটেরান, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছিল। দেখা যায় এদের মধ্যে মোরালিটির খুবই অভাব। নিজের একসময় গার্লফ্রেন্ড ছিল, তাকে অন্য কারোর সাথে নতুন করে রিলেশন তৈরি করতে সাহায্য করা, মদ খাওয়া, পার্টি করা, এসব ছাড়া তাদের জন্য নিজের কোনো কাজই নেই। জীবনের যে একটা অর্থ আছে এই অর্থটা তাদের কাছে অনুপস্থিত, তারা যেন এসব অনৈতিক কাজের মধ্যে জীবনের অর্থ খুঁজে বেড়ায়। লেখক এখানে প্রথম বিশ্বযুদ্ধে যে প্রভাবটা মানুষের উপরে, সেই প্রভাবটা তুলে ধরেছেন এবং এদেরকেই তিনি লস্ট জেনারেশন হিসেবে উল্লেখ করেছেন। এখন পুরো নোভেলের সাথে দ্য সান অলসো রাইজেস টাইটেলটা কেন দেওয়া হলো? আমরা পুরো গল্পটাতে দেখলাম যে সব পেসিমিস্টিক ওয়েতে লেখা, অর্থাৎ নিরাশা ছেয়ে রয়েছে পুরো উপন্যাসে। কোথাও যেন কোনো আশার বাণী নেই যে ভবিষ্যৎটা ভালো হবে, এমন কোনো বাণী নেই। এই পুরো পেসিমিস্টিক ওয়েতে ডিসক্রাইব করা যে নোভেলটা, এখানকার শুধু একমাত্র হোপফুল নোট হচ্ছে এই উপন্যাসের টাইটেল। এখানে দ্য সান অলসো রাইজেস বলতে তিনি বোঝাতে চাচ্ছেন যে আজকের দিনটা হয়তো খারাপ, যে দিনগুলো চলছে সেগুলো হয়তো খারাপ, কিন্তু নতুন যে একটা সূর্য উঠবে, অর্থাৎ এখানে নতুন সূর্য ওঠা বলতে নতুন একটা দিন আসা, আগামীকালের যে দিনটা আসবে সেদিন হয়তো এর পরিবর্তন হবে, সেই দিনটা হয়তো ভালো হবে। যদি কালকের দিনটা এরকম হয় তাহলে তারপরে আবার একটা নেক্সট ডে আসবে, যেদিন নতুন সূর্য উঠবে, নতুন একটা দিন, হয়তো সেদিন ভালো হতে পারে, নতুবা তারপরে আরও নেক্সট ডে আসবে। ঠিক এই যে ভবিষ্যতের একটা ভালো হবে এরকম একটা নোট এই টাইটেলের মাধ্যমে দেওয়া হয়েছে। এবং এখানে গল্পের শেষে যে লাইনটা ব্যবহার করা হয়েছে সেটা হলো যে ব্রেড বুঝতে পেরেছে যে কোহনের সাথে থাকলেই সে একটা ভালো সময় কাটাতে পারত। এখানে খুব অল্প করে হোপফুল নোট রাখা হয়েছে এবং সেটার সাথে টাইটেলটার বেশ একটু মিল রয়েছে যে আজ নয় হয়তো ভবিষ্যতের দিনগুলো ভালো হবে। আশা করি নোভেলটি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা নতুন ভিডিও এবং আপডেটস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। এছাড়া আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক লিঙ্কে ভিজিট করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং কমেন্ট করে জানান আপনাদের অনুভূতির কথা এবং পরবর্তীতে আপনারা কী নিয়ে ভিডিও চান তা আমাদের নির্দ্বিধায় কমেন্ট বক্সে জানাতে পারেন।
এছাড়া ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন এবং অন্যকেও সাহায্য করুন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।